আসসালামু আলাইকুম। এখন পড়ছি আমি মেজর ডালিম বলছি এর নবম পর্ব। এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এই ধরনের স্লোগান কোনোভাবেই গণতান্ত্রিক নয়। হিটলারের জার্মানির ফ্যাসিস্ট নাজিদের অথবা মুসোলিনির ইতালির ফ্যাসিস্টদের স্লোগানের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। ব্যক্তি পূজা যে কোনো নেতার জন্য ভালোর চেয়ে মন্দই ডেকে আনে। ইতিহাসে এ ধরনের বহু নজির রয়েছে। ১৯৭৫ সালের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনেক বিষয়ে রায় দেন। সরকার কর্তৃক বেআইনিভাবে আটককৃত অনেক রাজবন্দীদের তারা মুক্তিও দিয়েছিলেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে। রক্ষী বাহিনীর অসামাজিক বেআইনি কার্যকলাপ সম্পর্কে আইনজীবীরা বিশেষভাবে সমালোচনা করতে থাকেন। কোনো একটি কেসের ব্যাপারে সুপ্রিম কোর্ট রায়দান কালে বলে, দেশের প্রচলিত সব আইন ও প্রচলিত বিধি লঙ্ঘন করে জাতীয় রক্ষী বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে, রক্ষী বাহিনী কোন আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপ জারি রেখেছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ব্যাপারে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এর জানুয়ারির ১০ তারিখ ১৯৯৫-এ প্রকাশিত প্রতিবেদন মুজিবস প্রাইভেট আর্মি এর প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। আইনজীবীদের সরকার বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব আইন বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য আদেশ জারি করেন। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে তার অধ্যাদেশে বলা হয়, দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ দেশের প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ করা হবে। প্রেসিডেন্টের আদেশক্রমে যে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দেয়া যাবে তার খারাপ ব্যবহার কিংবা অযোগ্যতার কারণে। ফলে আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রধানের ত্রিনয়নে পরিণত করা হয়। জনগণের ফান্ডামেন্টাল রাইটস ও মানবিক অধিকার কায়েম রাখার জন্য সুপ্রিম কোর্টের সাহায্য নেবার পথও বন্ধ করে দেন শেখ মুজিবুর রহমান। সংশোধিত বিধিতে বলা হয়, এই আইনের বলে সংসদ গণতান্ত্রিক কোর্ট, ট্রাইব্যুনাল কিংবা কমিশন গঠন করতে পারবে। এ সমস্ত গঠিত করা হবে জনগণের ফান্ডামেন্টাল এবং মানবিক অধিকারগুলো যে সম্পর্কে শাসনতন্ত্রের পার্টি 3-তে বর্ণিত রয়েছে সেগুলোর নিশ্চয়তা প্রদান করার স্বার্থে। এভাবেই সকল ক্ষমতা কুক্ষিগত করে এবং দেশের সব আইন তার মুঠোয় নিয়ে শেখ মুজিব দেশে কায়েম করলেন স্বৈরাচারী একনায়কতন্ত্র। স্লোগান তোলা হলো, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। এই স্লোগান গণতান্ত্রিক স্লোগান নয়, এটা ছিল নাৎসি জার্মানির হিটলার কিংবা ইটালির মুসলিনির স্লোগান। ব্যক্তিপূজা কোনো নেতার ভাবমূর্তিকে উজ্জ্বল করার পরিবর্তে তার চরম ক্ষতি সাধন করেছে। এর নজির ইতিহাসে অনেক খুঁজে পাওয়া যাবে। ১৯৭৫ সালের ২১শে জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সারা বাংলাদেশকে ৬১ জেলায় বিভক্ত করা হয়। ১৬ই জুলাই শেখ মুজিব ৬১ জন জেলার গভর্নরের নাম ঘোষণা করেন। তারা ১লা সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের সর্বসময় অধিকর্তা হয়ে বসবেন, সেটাই ছিল সরকারি সিদ্ধান্ত। ৬১ জনের মাঝে ৪৪ জন ছিলেন আওয়ামী লীগের নেতারা এবং বাকি ২৭ জন ছিলেন বাছাই করা সাংসদ। জাতীয় সংসদের মধ্যে থেকেই বাছাই করে নেওয়া হয় সদস্যবৃন্দ। নিয়োজিত গভর্নরদের মধ্যে ৭ জন ছিলেন প্রাক্তন সিএসপি অফিসার, ৬ জন ছিলেন প্রাক্তন ইপিসিএস অফিসার। কাদের সিদ্দিকী সেনাবাহিনীর একজন কর্নেল এবং পার্বত্য চট্টগ্রাম থেকে ২ জন উপজাতীয় নেতা। এই ৬১ জন গভর্নরদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হয়। প্ল্যান অনুযায়ী ১৬ই আগস্ট ১৯৭৫ সালে প্রশিক্ষণ শেষে তারা যার যার জেলায় গিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। তাদের প্রত্যেকের অধীনে দেয়া হবে জাতীয় রক্ষী বাহিনীর অর্ধেক ব্যাটালিয়ন। তারা সরাসরিভাবে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি থাকবেন। রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে ১৯৮০ সালের মধ্যে প্রতি গভর্নরের অধীনে একটি পূর্ণাঙ্গ রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন নিয়োগ করা হবে বলে ঠিক করা হয়েছিল। সমস্ত গভর্নরদের অধীনে রক্ষী বাহিনী নিয়োগ করার মূল উদ্দেশ্য ছিল তাদের অধীনস্থ জেলায় বাকশাল বিরোধীদের সমূলে নির্মূল করে মুজিব ও তার পারিবারিক শাসন বংশানুক্রমে বাংলাদেশের মাটিতে পাকাপোক্ত করে প্রতিষ্ঠিত করা এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশকে ভারতের প্রধানত একটি পরত রাজ্যে পরিণত করা। নির্যাতন ও সংগ্রাম। আওয়ামী বাকশাল শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের আন্দোলন বিশদ পর্যালোচনার দাবি রাখে। আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তাদের দলীয় অবস্থা, আন্দোলনের স্বরূপ, দলীয় নীতি ও কার্যপ্রণালী, সাফল্য ব্যর্থতা, দলীয় দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন তৎপরতার প্রভৃতি বিষয় এবং তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যাবে এই আলোচনার মাধ্যমে। বিচ্ছিন্নভাবে তাদের দলীয় প্রতিরোধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কতটুকু কার্যকারী ছিল এবং তারা কি কখনো একনায়ক তত্ত্বের অবসান ঘটাতে পারত কিনা সেই সম্পর্কেও জনগণের মনোভাব বোঝা যাবে। সে সংগ্রাম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হয়নি কেন?
ঐক্য গঠন করার পথে বাধা ছিল কোথায়? ঐক্য প্রতিষ্ঠার আদৌ কোনো চেষ্টা করা হয়েছিল কিনা? সমস্ত বিরোধী দলগুলোর প্রতিরোধ সংগ্রামের মূল উৎপাদন করার ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কী নীতি গ্রহণ করেছিল এবং তারা তাদের উদ্দেশ্যে কতটুকু সফলকাম হয়েছিল, এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার মধ্য থেকেই বেরিয়ে আসবে 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক পট পরিবর্তনের যুক্তিকতা। গোড়া থেকেই আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে জাতিকে সংগঠিত করতে পারেনি তার দল। একাত্তরের সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানী ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার পর ভেঙে পড়া সেই দলকে আবার গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানীর। বার্ধক্যের জরা এবং ভগ্ন স্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ। আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আওয়ামী লীগের ভেতর থেকে জন্ম হয়েছিল জাসদের। 60-এর দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। জনাব সিরাজুল আলম খানই ছিলেন এই দাবির মূল প্রবক্তা। জনাব আসম আব্দুর রব শাহজাহান সিরাজ 1970 সালের নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এই দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এই দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই গ্রুপ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে দিলে 1 মার্চ 1971 বাংলাদেশ স্বাধীন বলে দাবি তোলেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর পরদিনই এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করেই জনাব সিরাজ স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন। রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়ার সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়েছিল। তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেবার জন্য অনুরোধ জানান। 1972 সালের জুলাই মাসে প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয়। ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন জনাব মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগের প্রচার সম্পাদক। মুক্তিযুদ্ধকালে তারা জনাব তাজউদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজউদ্দিনকে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেন ও তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ফলে জনাব তাজউদ্দিনের সাথে তাদের মতপার্থক্য দেখা দেয়। জনাব তাজউদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের ওপর এই গ্রুপের প্রচন্ড প্রভাব ছিল, কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা র প্রধান জেনারেল ওমান সিং এর সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতার বাহিরে মুজিব বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে এই বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করে। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্য বজায় রাখার জন্যই আপাত দৃষ্টিতে এই বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করেন। কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল একটা বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালে ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এর মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31 অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের। নতুন রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তি সংগ্রামের রূপ নিচ্ছিল ঠিক তখনই তাকে বন্ধ করে দেয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রাম কাল থেকেই জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি তোলেন জনগণের 8 ভাগ সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের 85 ভাগ লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। জাসদের 1973 সালের ঘোষণাপত্র দ্রষ্টব্য। জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ বিসিএল এর গণসংগঠক হিসেবে দাবি করে। বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত
প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975 সালে সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত ও বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ ছিলেন পত্রিকাটির সম্পাদক। দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরেন জাসদ। 1973 সালে বাংলাদেশ কমিউনিস্ট লীগ ছাত্র ফ্রন্ট বাংলাদেশ লীগের বার্ষিক সম্মেলনে 1972-73 সালের বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক ও পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে 3টি ধাপ নির্ণয় করে বলে, স্বাধীনতা সংগ্রামের 3য় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সাথে সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে। সংসদীয় রাজনীতিকে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়। গ্রামের সামন্তবাদের অবশেষ মধ্যস্বত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারাদের শত্রু শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে। তাদের দলিলে বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কায়েম হওয়ার আগে জনগণ বহিঃশোষণের শিকারে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদানত করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারা। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কে নীতি প্রণয়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ, তাদের রিপোর্টে বলা হয়, যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এই সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে, কোনো এক পর্যায়ে গণচীন বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এই প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বন্দ্বের বাইরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী লেনিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল রিপোর্টে। জাসদ মুক্তিবাহিনীর প্রাক্তন সদস্যদের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকেন। সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইশতেহারের মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ। 20 জানুয়ারি 1974 সালে জাসদ, বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ জাসদপন্থী যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন, রুশ এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়। হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিশেষ জরুরি আইন, সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। 17 মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাও এর হুমকি দেয়। 17 মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘেরাও ভঙ্গ করে। পুলিশের গুলিতে 3 জন নিহত ও 14 জন গুরুতরভাবে আহত হন। মেজর জলিল, জনাব রব এবং আরো 40 জন জাসদ কর্মী আহত অবস্থায় বন্দী হন। গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন। পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্ররোচনা বলে আখ্যায়িত করেছিলেন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা সাম্যের ভয়ে গ্রন্থে লেখেন, মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরা নিজেদেরকে বলেছে র্যাডিক্যাল চরমপন্থী। তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগেরই ছিলেন আসলে। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবে, কিন্তু শেখ মুজিব তার অবস্থান ছেড়ে বিপ্লবী হতে রাজি হননি, ফলে এরা এগিয়ে গেছে নিজেদের পথ ধরে। এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগাযোগ আপতিক ঘটনা বলে মনে হয় না। এরাও জাতীয়তাবাদী ছিলেন, নিজেদের শ্রেণীগত স্বার্থ দেখেছিলেন, যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যৎ ছিল ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোক জড়ো করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্ম ও নতুন বাংলাদেশের। শেখ মুজিব
যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসেবে এরা ৭১-এর মুক্তিবাহিনী গড়েছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বুর্জোয়াদের রাজনীতি, যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী। ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমে সরকারকেই সমর্থন দান করে যাচ্ছিলেন। এতে বিস্ময়ের কোনো অবকাশ নেই। তার এই বক্তব্যের সত্য মিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের ওপর। জাসদের এই মুজিব বাহিনীর সৃষ্টি প্রক্রিয়া থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে ওঠে। ভারতীয় সরকার ৪ খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী, পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হওয়ায় বিশেষভাবে উপকৃত হয়। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং প্রধান জেনারেল ওবন সিং এর সাথেই জনাব সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয়। সংগ্রামকালে ১৯৭১ সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। ১৯৭১ সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্র নেতারা দিল্লি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তাদের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও প্রধান জেনারেল ওবন সিং তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছিলেন। মূলত দুইটি সুদূর প্রসারী কারণে। প্রথমত, স্বাধীনতার পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসেবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, এই বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে। অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশ সমর্থন ও মদদেই। জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, একটি সত্যকে কোনো ঐতিহাসিক অস্বীকার করতে পারবে না। স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আত্মাহুতি দিয়েছিলেন। নেতারা কে কি ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয়। তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ, কোনো কলুষতা। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশী দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে। তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা। আওয়ামী বাকশালী শাসনের বিরোধিতা করেছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী বিসিপিএল। স্বাধীনতা যুদ্ধের সময় পিংপন্থী ৫টি কমিউনিস্ট গ্রুপের একত্রিত হয়ে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল তাদেরই ৪টি গ্রুপের ঐক্যের মাধ্যমে। স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী। এই পার্টিতে যোগ দেয় ১. কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, ২. পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, লেনিনবাদী, ৩. খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ডক্টর সাইদুদ্দাহারের নেতৃত্বে, ৪. জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট। এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতার সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি। তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান। একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামের একটি ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্র ও আহ্বান ঘোষণা করে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে এর ফলে গঠন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী বিসিপিএল। এই পার্টি প্রকাশ্যে এবং একই সাথে গোপন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। বিসিপিএল বাংলাদেশের বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্র ফ্রন্ট গঠন করে। শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলা শ্রমিক ফেডারেশন। পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী দল তাদের প্রকাশ্যে রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি গঠন করে। ১৯৭৪ সালের ২১শে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন। ইউপিপি এর রাজনৈতিক দর্শনের সাথে বিসিপিএল এর দর্শনের মিল পাওয়া যায়। দুটি দলের মতেই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় ১৯৭১ সালে, যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছে বুর্জোয়াদের হাতে। দুই দলই অভিমত পোষণ করেন সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাগপাশে আবদ্ধ করা। দুটো দলই সম্প্রসারণবাদী শক্তি হিসেবে চিহ্নিত করে, কিন্তু দুটো দলই ভারতের নকশার আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করে। দ্রষ্টব্য,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দলের সাধারণ সম্পাদক শ্রী অমল সেনের 1972 সালের ঘোষণাপত্র। ইউপিপি এর তুলনায় তাদের গণসংগঠন, শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল, ফলে দেশব্যাপী তাদের অবদানও ছিল কম এবং অঞ্চল ভিত্তিক। যদিও বিসিপিএল এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল, দেবেন শিকদার ও আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী মূল সমন্বয় কমিটির অপর একটি দলের তবুও সামান্য কয়েকটি বিষয়ে মতপার্থক্যের ফলে এই দলটি বিসিপিএল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে। এই দলটি বাংলাদেশের উপর পাকিস্তানি নির্যাতনকেই স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের উপর ভারতের আধিপত্যকেই মূল দ্বন্দ্ব বলে নির্ধারণ করে। এই দলের নেতৃবৃন্দ অভিমত পোষণ করেন ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টি মুখ্য ভূমিকা রাখবে। এই ব্যাপারে বিসিপিএল নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয়। এই ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের 1972 সালের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অফ বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইশতেহার এবং বিপ্লবে পার্টি গড়ে তুলুন বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইশতেহার দুটি পড়ে দেখতে হবে। শিকদার বাশার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয়। এই দলও প্রকাশ্য এবং গোপন রাজনীতি পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয়। এই দলেও নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গঠন করেন নেতৃবৃন্দ। কৌশলগত কারণে এই দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মত দেয়। বিসিপিএল এবং ইউপিপি দুটো দলই প্রকাশ্য সংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে। এদের ছাড়া আরো 4টি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে। এই 4টি দলের দুটো দল ছিল ইপিসিপি এমএল থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত। তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে শিকদার বাশার ও গঠন করেছিল বিসিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। চতুর্থ দলটি ছিল এ সমস্ত দলগুলোর উৎস থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি। বিপ্লবী নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। এই আন্দোলন থেকেই পরে গড়ে ওঠে সর্বহারা পার্টি। 1975 সালে মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন। এই দলের নেতৃত্বে মূলত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ, যার ফলে তাদের বিপ্লব সম্পর্কীয় গবেষণা ও প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়ে ছিল ভিন্নতর এবং অধিকও কার্যকারী। লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এই পার্টি নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত। বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল সিরাজ শিকদারের নিজ হাতে লেখা। তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিন্যস্ত এবং প্রচার মাধ্যম ছিল অতি উত্তম। দেশের যে কোনো প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল ও বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত হয়ে মত প্রকাশ করে যে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘড়ি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় অসীন হওয়ায় বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায়। আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন। পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ভারতীয় নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনাকেই সহায়তা করছে। সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনীর সৃষ্টির মাধ্যমে ভারত বিকল্প প্রথায় বাংলাদেশে তাদের স্বার্থ বজিয়ে রাখার উদ্দেশ্যে তাদের সামরিক অবস্থানকেই অটুট রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের শোষণের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টি জনগণকে হুঁশিয়ার করে দেয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের আহ্বান সর্বহারা পার্টি ট্রটস্কাইটপন্থী হঠকারিতা বলে আখ্যায়িত করে। কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পূর্ণ করা অসম্ভব, কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধি নয়। তারা হলো সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের দালাল এবং মুৎসুদ্দি শ্রেণীর প্রতিনিধি। সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের। বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক, শ্রমিক,
নিপীড়িত জনতা, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় মুক্তি ফ্রন্ট নামে একটি সংগঠন। সর্বহারা পার্টির তাত্ত্বিকেরা মনে করেন বাংলাদেশ ৩ দিক দিয়েই ভারত বেষ্টিত, সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর। তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপর মূলত নির্ভরশীল থাকতে হবে। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে। তাদের সাফল্যে দেশ জুড়ে সাড়া পড়ে যায়। তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায়। ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে দলে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে। এই পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এত অল্প সময়ে এই ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। জাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয়। ১৯৭৩ সালের ২রা ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। ১৯৭৫ সালের ২রা জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনী শেরেবাংলা নগরের ক্যাম্পে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এইভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এই সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়ে। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এইভাবে সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরা শাসনের আগ্রাসী জিঘাংসায়। জনাব তোহা ও শরদিন্দু দস্তিদারের নেতৃত্বে সাম্যবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করেছিল। মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙে ১৯৬৮ সালে পিংপন্থী হিসাবে এই দলের উৎপত্তি ঘটে। স্বাধীনতার পর এই দল তাদের মুখপত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায় বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি। রুশ ভারত চক্রান্ত মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বলেই মনে করে, কারণ এই রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই গঠন করা হয়েছিল। সাম্যবাদী দল অভিমত প্রকাশ করে যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় বাহিনীর সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করেছে। মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল একটি জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনী সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে। প্রধানত ঢাকা, রাজশাহী, নোয়াখালী, ময়মনসিংহ, ফরিদপুর জেলাতেই সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়। ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে। প্রগতিশীল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী সরকার বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ ও পার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্যে সমালোচনা ও নিন্দা করতে থাকে। সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিএল এবং বিসিপি এর অবস্থানের তীব্র সমালোচনা করে। বিসিপিএল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের ওপর নির্ভরশীল বলে দাবি করলে সাম্যবাদী দল এ বক্তব্যের সমালোচনা করে বলে আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার, তাকে ভারতের ওপর নির্ভরশীল বলে মনে হচ্ছে তাদের সপক্ষে বক্তব্য রাখা। সর্বহারা পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয় সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলে মনে করেন। এই গ্রুপ আত্মম্ভর সিরাজ শিকদারের ভুল প্ররোচনায় পরিচালিত হচ্ছে। সর্বহারা পার্টি বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ায় সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে তাত্ত্বিক দিক দিয়েও ভুল এবং দুর্বল বলে দাবি তুলে। সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা উত্তর বাংলাদেশে সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব। দ্রষ্টব্য, সাম্যবাদী দলের প্রকাশিত ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসের দলিল বর্তমান পরিস্থিতিতে পূর্ব বাংলার সাম্যবাদী দল ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত
প্রবন্ধ। ১. ভুইফোর বিপ্লবী সম্পর্কে। একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদ দলের অভিমত ছিল আওয়ামী লীগের মধ্য থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতই এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে। মুজিব ও তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই ভারত জাসদ গঠনে মদদ দেয়। দ্রষ্টব্য: এপ্রিল-মে ১৯৭৩ সালে গণশক্তিতে প্রকাশিত সম্পাদকীয় ইস্পাত কঠিন শ্রমিক শ্রেণীর পার্টিকে গড়ে তুলুন। জনযুদ্ধ ইপিসিপি এমএল এর মুখপাত্র হিসেবে সেই সময় আব্দুল হকের সম্পাদনায় বের হতো। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটল থেকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি এমএল নামের একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকেন। এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুদয়ের অস্বীকার করে, স্বাধীনতা সংগ্রামকে ভারতীয় আগ্রাসন বলে ইপিসিপি এমএল আখ্যায়িত করে। জনযুদ্ধের মাধ্যমে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে ইপিসিপি এমএল। এই দল তাদের নাম না বদলানোয় সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। গ্রুপের বেশিরভাগ সদস্যই মারা যায় নতুবা কারাবন্দী হয়। জনাব আব্দুল হককে বন্দী অথবা হত্যা করার সরকারি সব প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, ইবিসিপি এমএল এবং সাম্যবাদী দলের মধ্যে তত্ত্বগতভাবে খুব একটা ব্যবধান দেখা যায় না। তবে ইবিসিপি এমএল কৃষক ও সামনবাদের অবশেষের মধ্যে বিরাজমান দ্বন্দ্বকে বেশি প্রাধান্য দেয়। এই দল ভারতের বিপ্লবীদের সাথে একত্রিতভাবে বিশেষ করে নকশালীদের সাথে সম্পর্ক রেখে বিপ্লবকে এগিয়ে নেবার ঘোষণা ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রায় বিপ্লবী সব দলগুলোর কাছে নকশাল আন্দোলন একটি চরমপন্থী হঠকারিতা বলেই গৃহীত হয়। নকশালীদের দলগুলো বিশ্বাস করতেও রাজি ছিল না। আত্রাই, রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে ইবিসিপি এমএল বিশেষভাবে তৎপরতা চালায়। প্রগতিশীল ও বামপন্থী তৎকালীন প্রায় সবগুলো দলই একমত প্রকাশ করে যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লব ১৯৭১ সালে অসমাপ্ত থেকে যায়। মুজিব সরকার বাংলাদেশের ওপর রুশ ভারতের আধিপত্য কায়েমে সহযোগিতা করে। মুজিব সরকার মূলত ভারতের একটি পুতুল সরকার। উপরের পর্যালোচনা থেকে একটি জিনিসই পরিষ্কার হয়ে ওঠে, স্বাধীনতার উত্তরকালে প্রবীণ নেতৃত্বের চেয়ে নবীনরাই সংগ্রামে অভূতপূর্ব গতিশীলতার সৃষ্টি করে। তারা যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, তখন পুরনো নেতৃত্ব তাত্ত্বিক কচকচানি নিয়েই ব্যস্ত থেকে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের দেউলিয়াপনা, নেতৃত্বের লোভ, ভাববাদী তাত্ত্বিক চর্চা, সন্দেহ প্রবণতা, একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণেই স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ক্রমশ তারা জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নবীন প্রজন্ম তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। নেতাদের অনেকের ব্যক্তিগত ত্যাগ স্বীকারে উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্য হিসেবে প্রতিষ্ঠিত। তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি, সেটাও আজ প্রমাণিত। অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে, তখন নেতাদের ভ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলে ঈপ্সিত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে। জনগণ সর্বদা চলেছে আগে আর নেতারা চলেছে পেছনে। আমাদের দেশের জনগণের সংগ্রামের ঐতিহ্যে এটাই বড় সত্য। লজ্জাকর হলেও এই সত্যকে খণ্ডাবার উপায় নেই। সত্যকে মিথ্যা করার প্রচেষ্টা থেকেছে সর্বকালে, কিন্তু সত্যকে মেনে নিয়ে এগুলো আশানুরূপ ফল পাওয়া যায়। মিথ্যার আবর্তে পাওয়া যায় শুধু বঞ্চনা ও প্রতারণা। ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে না চাইলে নতুন প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হবে ভবিষ্যৎ মানে। তারুণ্যের উদ্দাম ও গতিশীলতার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে প্রবীণরা নবীনদের পথ থেকে সরে দাঁড়ালেই অক্ষুণ্ণ থাকবে তাদের সম্মান। আর যদি তারা স্বার্থপরের মতো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন, তবে তারুণ্যের প্লাবনের দুর্বার স্রোত তাদের টেনে নিয়ে ফেলবে ইতিহাসের আস্তাকুড়ে। সময়কে হাতের মুঠোয় পুরে রাখার ব্যর্থ প্রচেষ্টা না করে সময়ের দাবিকে মেনে নেওয়াটাই হবে নেতাদের জন্য কল্যাণকর। আওয়ামী বাকশালী স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছেন সচেতন মুক্তিযোদ্ধারা। সদ্যমুক্ত বাংলাদেশের সর্বত্র প্রতিটি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল অন্যায়, জুলুম, অত্যাচার এবং লুটপাটের বিরোধিতার সংগ্রামে উজ্জ্বল প্রতীক। তারা লড়েছেন বিভিন্ন অবস্থান থেকে। কেউ তাদের নিজস্ব এলাকায় জনগণের প্রতিরোধ গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছিলেন,
কেউ সংগ্রাম করেছেন রাজনৈতিক বিরোধী দলের ছত্র ছায়ায়, কেউ বা লড়েছেন সেনাবাহিনীর সদস্য হিসেবে। তাদের এই বহুমুখী ধারার চেতনাকে সাংগঠনিক রূপ দেবার প্রচেষ্টা না থাকায় প্রতিরোধ ডানা বেঁধে উঠতে পারেনি। যারা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন, দলীয় গণ্ডির মাঝেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তাদের মাঝে যে দেশপ্রেম, জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মপ্রেরণার সৃষ্টি হয়েছিল, তাকে সুষ্ঠু নেতৃত্বের অধীনে সুসংহত করতে পারলে বাংলাদেশের বর্তমান অনেক সংকটের অবসান হতো। সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেশ স্বাধীন হওয়ার পর যদি তৎকালীন সরকার তাদের একটি ক্ষুদ্র অংশকে বাড়তি সুবিধা দিয়ে হাত করার চেষ্টা করেছিলেন, তবু সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা তাদের সততা, দেশপ্রেম সামান্য প্রলোভনে কারো কাছে বিক্রি করে দেননি। তুলনামূলকভাবে জামায়াত এবং গোলাম আজমের চেয়ে বড় বিশ্বাসঘাতক ছিল শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ সম্পর্কে নীতিগত অবস্থান গ্রহণ করেছিল জামায়াত, কিন্তু তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার রক্ষক আওয়ামী বাকশালীরা স্বাধীনতার পর অন্যায়ভাবে হত্যা করেছিল শত সহস্র মুক্তিযোদ্ধা। ৯০-এর দশকের প্রথম যখন প্রফেসর গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি কোর্টে বিবেচনাধীন, তখন তথাকথিত একাত্তরের চেতনার ধারক বাহকরা জাহানারা ইমামকে সামনে রেখে ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এই বিষয়ে কোনো বিতর্কে না গিয়ে সহজেই বলা চলে, ওই ধরনের উদ্যোগ নেবার আগে নিজেদের অতীতের দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল। দেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন পরই ভারত ও পাকিস্তান সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় ৯ এপ্রিল ১৯৭৪ সালে। চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধ অপরাধীদের বিনা বিচারে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুজিব। আপোষকামী এবং সুবিধাবাদী চরিত্রের শেখ মুজিবুর রহমান সর্বপরিসরে স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে স্বাধীনতার চেতনার সাথে বেইমানির এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিলেন। সেই সময় অধুনাকালের তথাকথিত স্বাধীনতার সপক্ষের শক্তির চ্যাম্পিয়নরা সব কোথায় ছিলেন? কেন সেদিন শেখ মুজিবুরের স্বৈরশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠলেন না? শেখের আমলের গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত গঠন করা হলো না কেন? গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল তার রাজনৈতিক আদর্শের কারণে। তিনি যদি অপরাধী হন, তবে তার চেয়ে বড় অপরাধী শেখ মুজিব, তার দল ও আওয়ামী বাকশালীরা। স্বাধীন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কুক্ষিগত করে নিয়ে স্বাধীনতার চেতনাকে সমূলে উৎপাটন করার চক্রান্ত করে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিল তিনি ও তার দল। নির্বিচারে হত্যা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। তাই যুক্তিসঙ্গত কারণেই বাংলাদেশের মাটিতে গণ আদালতে গোলাম আজম ও তার দোসরদের বিচারের আগে বিচার করতে হবে শেখ মুজিব এবং আওয়ামী বাকশালীদের। শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা জাহানারা ইমাম পুত্র হারাবার শোকে তার স্বামীও মারা যান। ২০ বছর পর তথাকথিত গণ আদালত গঠন করে আওয়ামী বাকশালীদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গোলাম আজমের বিচারের প্রহসন করে তিনি তার ছেলে শহীদ রুমির বুকের রক্তের সাথেই বেইমানি করার অপরাধে অপরাধী হয়েছেন। মুক্তিযোদ্ধা নিধনকারী আওয়ামী বাকশালীদের সাথে একাত্ম ঘোষণা করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে তার সম্মান হারিয়েছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এ ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমিও দুঃখ পেয়েছি। জনাব রব মেনন অ্যান্ড গং এবং তথাকথিত প্রগতিশীল বিপ্লবী দলগুলোর নেতারা যারা বর্তমানে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তারাও আজ এই অপরাধে অপরাধী। তাদের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা ও দলীয় কর্মী। হালে আওয়ামী বাকশালীদের সাথে একাত্ম ঘোষণা করে তাদের স্বাধীনতার সপক্ষের শক্তিরূপে প্রতিষ্ঠিত করার তাদের অপচেষ্টা জনগণকে বিস্মিত করেছে। নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়ে তারা নিজেদের আওয়ামী বাকশালীদের বি টিম বলে জনগণের মনে যে সন্দেহ বিরাজমান ছিল তাকেই সত্য বলে প্রমাণ করেছে। হারিয়েছে বিশ্বাসযোগ্যতা। লাখো শহীদের রক্তের সাথে বেইমানির শাস্তিস্বরূপ তারা নিক্ষেপ হবেন ইতিহাসের আস্তাকুরে। ইতিহাসের বিধান অমোঘ। সত্যকে খুঁজে বের করার দায়িত্ব ঐতিহাসিকদের। সত্যের ওপর ভিত্তি করেই সৃষ্টি হয়েছে গতিশীল মানব সভ্যতার ইতিহাস। বাংলাদেশের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সামরিক বাহিনী এবং মুজিব সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র এবং প্রত্যয়। স্বাধীনতা উত্তরকালে জাতি যখন শেখ মুজিব এবং আওয়ামী লীগের ভারত তোষণ নীতি, ২৫ বছরের গোলামী চুক্তি, সীমাহীন দুর্নীতি, অবাধ
চোরা কারবার, রক্ষী বাহিনী এবং ব্যক্তিগত বাহিনী সমূহের ত্রাস, দমন নীতি, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অর্থনৈতিক নৈরাজ্য, সমাজতন্ত্রের নামে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত তখন সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ সিদ্ধান্ত গ্রহণ করেন তারা শাসকদের হাতে শোষণের হাতিয়ার না হয়ে জনগণের সংগ্রামের প্রতি সহানুভূতিশীল থাকবেন। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা মহাদেশের প্রায় সব দেশেই ঔপনিবেশিক শক্তিগুলো অস্ত্রবলে দখল করে নেয়। দখল করে নেবার পর ঔপনিবেশিক প্রভুরা প্রতিটি দেশের জাতীয় শোষক শ্রেণীর যোগ সাজসে গড়ে তোলে দুটো প্রশাসনিক হাতিয়ার, সেনাবাহিনী এবং আমলাতন্ত্র। নিজেদেরকে জনগণের প্রত্যক্ষ শোষক হিসেবে প্রতিপন্ন না করার এক অপূর্ব ব্যবস্থা। কাটা দিয়ে কাটা তোলার এই কৌশল গ্রহণ করে জাতীয় শোষক শ্রেণীকে যৎসামান্য সুখ সুবিধা দিয়ে জাতীয় সম্পদের সিংহভাগ তারা নিয়ে যায় নিজেদের দেশে। জাতীয় শোষক শ্রেণীকে বশীভূত করে তাদের বিদেশি ধ্যান ধারণা ও সংস্কৃতির প্রতি তাদের আকৃষ্ট করতে সমর্থ হয় ঔপনিবেশিক প্রভুরা প্রগতি ও মানবতাবাদের ধূম্রজাল সৃষ্টি করে। বিজাতীয় শোষণের বিরুদ্ধে ক্রমান্বয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে জনগণের মাঝে। তারা মনে করে বিদেশি শাসনের নাগপাশ থেকে মুক্ত হলেই তাদের দাসত্ব ঘুচে যাবে, দেশের উন্নতি হবে এবং জীবনের মান উন্নয়ন করা সম্ভব হবে। তারই ফলে শুরু হয় জাতীয় মুক্তি সংগ্রাম। সংগ্রামের প্রচণ্ডতার মুখে এক পর্যায়ে প্রত্যক্ষ শোষণ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়লে ঔপনিবেশিক শাসকরা পরোক্ষ শোষণের বন্দোবস্ত করে। জাতীয় উচ্চবিত্ত এবং তাদের দোসরদের নেতৃত্বে স্বাধীনতা দান করে প্রতিটি দেশের ওপর পরোক্ষভাবে তাদের শোষণ কায়েম রাখে। বিদেশি প্রভুদের জায়গায় নতুন দেশি প্রভুরা ক্ষমতায় অসীন হয়ে তাদের প্রভুদের শিক্ষা অনুযায়ী এবং প্রভুদের প্রতিষ্ঠিত সামরিক বাহিনী, শাসন ব্যবস্থা ও আমলাতন্ত্রকে অটুট রেখে নিজেদের স্বার্থ জনগণের বিরুদ্ধে তাদের প্রয়োজন মতো ব্যবহার করতে থাকে। জাতীয় শোষক শ্রেণীর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শুরু হয় জাতীয় শোষণ ও শাসন। ফলে স্বাধীনতা প্রাপ্তির পরেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। দেশগুলো আরো দরিদ্র হয়ে পড়ে। ঐতিহাসিক সূত্রে অর্থনৈতিকভাবে জরাজীর্ণ সমস্ত দ্বেষগুলোর শাসনভার যারা গ্রহণ করে তাদের অযোগ্যতা, প্রশাসন চালানোর অনভিজ্ঞতা, লোভ লালসা, কোন্দল এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় পালাক্রমে ক্ষমতা হাতবদল হতে থাকে সামরিক, বেসামরিক আমলা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা গঠিত দলগুলোর মধ্যে। এই মেরিকো রাউন্ডের গোলক ধাঁধায় আজও তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশ ঘুরপাক খাচ্ছে। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর বেসামরিক রাজনৈতিক নেতারাই ক্ষমতায় থাকুক, তাদের শিকড় একই শ্রেণীতে। তাই তাদের মধ্যে থাকে এক অটুট বন্ধন। তাদের মধ্যে ক্ষমতার লড়াইকে রাজনৈতিক সংগ্রাম হিসেবে জাহির করার প্রচেষ্টা একটা প্রহসন মাত্র, জনগণকে বোকা বানানোর আরো একটি কায়দা। তাদের মধ্যকার দ্বন্দ্ব যতই তীব্র হোক না কেন, জনগণের বিরুদ্ধে নিজেদের কায়েমি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেদের বিবাদ ভুলে সব এক হয়ে যায়। এর ফলেই সম্ভব হয় সমঝোতার মাধ্যমে লোক দেখানো গণতন্ত্রের খেলা, দলবদলের ভেলকিবাজি। এই উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধের অস্বাভাবিক ইতি টানার সাথে সাথে ঔপনিবেশিক ছাঁচে গড়া রাষ্ট্রগুলো পুরোপুরি অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর সৃষ্টি, ইতিহাস ও চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। পাকিস্তান স্বাধীন করার সংগ্রামে পূর্ব বাংলার জনগণ অগ্রণী ভূমিকা পালন করা সত্ত্বেও দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ সৃষ্টির শাসন যন্ত্রকে ব্যবহার করে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে ঔপনিবেশিক কায়দায় শাসন শোষণের জাতাকলে পিষতে থাকে। এরই ফলে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। স্বৈরতন্ত্র বিরোধী জাতীয়বাদী এই সংগ্রামে গণতান্ত্রিক চেতনাও গড়ে উঠতে থাকে। সংগ্রামের মূল লক্ষ্য ছিল দেশ স্বাধীন করে গণতান্ত্রিক জনগণের মৌলিক এবং মানব অধিকার প্রতিষ্ঠিত করে স্বনির্ভর সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। পাকিস্তানি শাসক গোষ্ঠীদের নিপীড়নের শিকার হতে হয়েছিল তৎকালীন সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের বাঙালি সদস্যদেরও। তাদের উপরও করা হয়েছিল অন্যায় অবিচার। ফলে গোড়া থেকেই তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়ে এসেছে জাতীয় সংগ্রামের। জাতীয় মুক্তির রাজনৈতিক সংগ্রামের চরম স্তরই ছিল ৭১-এর স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম। হানাদার বাহিনীর আচমকা হামলার মুখে যখন রাজনৈতিক নেতারা জাতিকে লক্ষ্যহীন অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে পালিয়ে যান, তখন ঔপনিবেশিক ছাঁচে গড়া সেনাবাহিনীরই এক জাতীয়তাবাদী দেশপ্রেমিক সেনা অফিসার মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সেনাবাহিনী, ইপিআর, আনসার, মুজাহিদ ও পুলিশ বাহিনীর বাঙালি সদস্যরাই প্রথম বিদ্রোহ করেন এবং কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, প্রশাসনিক আমলাদের একাংশ এবং জনগণের সমন্বয়ে গড়ে তোলা হয় দেশব্যাপী প্রতিরোধ সংগ্রাম। জনগণের সাথে সৈনিকদের চেতনা
আশা আকাঙ্ক্ষা এক হয়ে মিলে গিয়েছিল বলেই গড়ে উঠেছিল স্বাধীনতার সংগ্রাম। পরবর্তীকালে 9 মাস জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যুদ্ধ করেছিলেন তারা। শ্রেণীবিন্যাসের সব বাধা ভেঙে তারা নিজেদের পরিচয় কায়েম করেন মুক্তিযোদ্ধা হিসেবে। মুক্তিযোদ্ধারা যখন জনগণের সাথে এক হয়ে গিয়ে যুদ্ধ সংগঠিত করছিলেন, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেশিরভাগ সদস্য ভারতে পালিয়ে গিয়ে ভারতীয় সরকারের সহায়তায় তথাকথিত মুজিবনগর প্রবাসী সরকার গঠন করে জাতীয় মুক্তি সংগ্রামের একক নেতৃত্বের দাবিদার হয়ে বসেন। যুদ্ধক্ষেত্রে না যে অবস্থান নেন কলকাতার 58 নং বালিগঞ্জ, 8 নং থিয়েটার রোড এবং 19 নং সার্কাস এভিনিউতে। এভাবেই তারা নিজেদের ভারতীয় চক্রান্তের ক্রীড়ানকে পরিণত করেন। মুক্তিযোদ্ধারা চেয়েছিল তাদের আত্মত্যাগ তিতিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন তাদের সংগ্রাম, আর তার ফলে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠবে পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্ব, যারা পরিচালিত করবে মুক্তি সংগ্রাম। স্বাধীনতার পর তারা গড়ে তুলবেন জনগণ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে মুক্তিযুদ্ধ সেই স্বাভাবিক পরিণতি লাভ করতে পারে নাই। ফলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন তাদের বদলে রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল আওয়ামী লীগ সরকারের হাতে। যেসব বাঙালি সৈনিকরা ঔপনিবেশিক ধাঁচে গড়া সেনাবাহিনীর কাঠামো ভেঙে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের আবার জনগণ থেকে বিচ্ছিন্ন করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলো। গড়ে তোলা হলো পুরনো ধাঁচের সশস্ত্র বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের বেশিরভাগই তখন হয়ে উঠেছিল রাজনৈতিকভাবে সচেতন। এই সচেতনতার বিকাশ ঘটেছিল মুক্তিযুদ্ধের সময়। তাই বিশ্বের অন্যান্য গতানুগতিকভাবে সৃষ্ট সেনাবাহিনীগুলোর ধাঁচে তাদের আবার সংগঠিত করলেও চারিত্রিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশই ছিল নিঃস্বার্থ, অকুতভয় দেশপ্রেমিক, কর্তব্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, স্পষ্ট বক্তা। মুক্তিযোদ্ধারা কোনো অন্যায়কে মেনে নেননি যুদ্ধের সময় থেকেই। সীমিত গণ্ডির ভেতরে থেকেও তারা সব অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। সুযোগ মতো অন্যায়কে প্রতিহত করার চেষ্টাও করেছেন সাধ্যমতো। তাই ঔপনিবেশিক ধ্যান ধারণায় এ ধরনের চরিত্রের সেনাবাহিনীকে জাতির কাছ থেকে দূরে সরিয়ে ব্যারাকে আবদ্ধ রাখার চিন্তাভাবনা ছিল নেহায়েতই অবাস্তব। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধারা সমাজ থেকে কখনো বিচ্ছিন্ন ছিলেন না। দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রতি জনগণের মতো তারাও স্বাভাবিকভাবে ছিলেন সদা সচেতন। সেই কারণেই ঔপনিবেশিক ধ্যান ধারণায় সেনা সদস্যদের জাতির কাছ থেকে দূরে সরিয়ে ব্যারাকে আবদ্ধ করে রাখার সরকারি প্রচেষ্টা ফলদায়ক হয়নি বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে। জনগণও সেনা সদস্যদের মাঝে গড়ে ওঠা দেশপ্রেমের অটুট বন্ধনের গভীরতা অনুভব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ বাকশালী শাসন গোষ্ঠী। সৈনিকদের ব্যারাকে আবদ্ধ করে রাখলেও তাদের সিংহভাগই দেশের রাজনৈতিক গতিধারার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার কারণে। শুধু বাইরেই তার প্রকাশ ছিল না। এ বাস্তবতাকে অস্বীকার করে পুরনো ধাঁচের রাষ্ট্রযন্ত্র দিয়ে পশ্চিমা শাসকদের স্থলাভিষিক্ত আওয়ামী লীগ সরকার দেশ শাসন করতে গিয়েও চরম বিপর্যয়ের মুখোমুখি হয়। আওয়ামী বাকশালী স্বৈরশাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সেনাবাহিনীর মধ্যেও বিক্ষোভ ধুমায়িত হয়ে উঠতে থাকে। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ভাগ্যে জোটে বিড়ম্বনা। শেখ মুজিব এবং আওয়ামী লীগ কখনোই একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চায়নি। উপরোক্ত সেনাবাহিনীকে দুর্বল করে রাখার জন্য তারা সেখানেও ডিভাইডেড অ্যান্ড রুল নীতি প্রবর্তন করে। বেসামরিক আমলাতন্ত্রের প্রতিও ছিল তাদের অবিশ্বাস। ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাবার পর আমাদের তরফ থেকে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের জোর দাবি জানানো হয়েছিল সরকারের কাছে। এই প্রস্তাবে বিরোধিতা করে সরকারি মহল থেকে জোর প্রচারণা চালানো হয়। বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দরিদ্র একটি দেশের জন্য সেনাবাহিনী কি প্রয়োজন? বাংলাদেশের 3 দিক দিয়ে রয়েছে ভারত বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে রয়েছে মৈত্রী চুক্তি। সেখানে যুদ্ধ হবে কার সাথে? অন্য কোনো তৃতীয় শক্তির পক্ষ থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর কোনো হুমকি এলে চুক্তি অনুযায়ী বন্ধু রাষ্ট্রই আমাদের রক্ষা করবে। কি উদ্ভট যুক্তি! আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিরস্থায়ী মিত্র বা শত্রু বলে কিছুই নেই, সব সম্পর্কই পরিবর্তনশীল। তাছাড়া জাতীয় প্রতিরক্ষা বাহিনী যে কোনো স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। সুস্পষ্ট জাতীয় প্রতিরক্ষা নীতির অধীনে সম্পদের সংকুলান অনুযায়ী ধাপে ধাপে একটি সুসংগঠিত সামরিক বাহিনী আমাদের গড়ে তুলতে হবে নিজেদের স্বকীয়তা ও স্বাধীনতা রক্ষা করার জন্যই। সেই সেনাবাহিনীর দায়িত্ব হবে সমর্থ ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। অনেক দর কষাকষির পর সরকার অনুমতি দিল
সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নেওয়া হলো। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা হবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর এবং যশোর সেনানিবাসের 5টি ব্রিগেড। এই ব্রিগেডগুলোকে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ ডিভিশন রূপে। একই সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশ্ন দেখা দিল, পাকিস্তানে আটক অবস্থায় থাকা 30,000 বাঙালি সৈনিকদের কি করা হবে? যদিও তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেননি, তবু তাদের বেশিরভাগই ছিলেন দেশপ্রেমিক এবং বাংলাদেশের প্রতি অনুগত এবং সমর্থক। তাই তাদের দেশে ফিরে আসার পর পুনর্মর্যাদায় নিয়োগ করাই যুক্তিসঙ্গত হবে। ফলে অনেকেই অভিমত প্রকাশ করেন। কেউ কেউ বলে, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে থাকবে শুধু মুক্তিযোদ্ধারাই। যুদ্ধবন্দীরা দেশে ফিরে এলে সামরিক বাহিনীর বিধান অনুযায়ী তাদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দিয়ে বেসামরিক ক্ষেত্রে নিয়োগ করা উচিত। সরকার সিদ্ধান্ত নিল পাকিস্তান প্রত্যাগতদের সামরিক বাহিনীতেই নিয়োগ করা হবে। একই সাথে সরকারি সিদ্ধান্তে বলা হলো মুক্তিযোদ্ধাদের 2 বছরের সিনিয়রিটি দেয়া হবে পাকিস্তান প্রত্যাগতদের উপর। এইভাবেই সেনাবাহিনীর মধ্যে সুস্পষ্ট ফাটল সৃষ্টি করল আওয়ামী লীগ সরকার। তাদের এই সুদূর প্রসারী চক্রান্তে সমর্থন জানিয়েছিলেন মুষ্টিমেয় কিছু সংখ্যক উচ্চভিলাষী এবং সুযোগ সন্ধানী সিনিয়র অফিসার। বাংলাদেশ সেনাবাহিনীতে ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে যে চরম সর্বনাশা খেলা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার খেসারত জাতি এবং সেনাবাহিনীকে চরমভাবে দিতে হয়েছে পরবর্তীকালে। এছাড়া অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই মেজর জিয়াউর রহমানকে সুপারসিড করে মেজর শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করে শেখ মুজিবুর সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেন। এভাবে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি করে জাতির মেরুদণ্ড সেনাবাহিনীকে দুর্বল করে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন শেখ মুজিব। সামরিক বাহিনীতে বিভেদ নীতি প্রণয়ন করার সাথে সাথে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সেনাবাহিনীর মোকাবেলায় তৈরি করা হয় জাতীয় রক্ষী বাহিনী। সেনাবাহিনী গঠন করার অনুমতি সরকার দিলেও সেনাবাহিনীকে গড়ে তোলার তেমন কোনো উদ্যোগ বা প্রচেষ্টা সরকারিভাবে নেওয়া হয়নি মুজিব আমলে। পক্ষান্তরে রক্ষী বাহিনীকে সামরিক বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় সহযোগিতায়। রক্ষী বাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব ছিল ভারতীয় সেনাবাহিনীর উপর। তাদের পোশাকও ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাকের মতো। ভারত সরবরাহ করে তাদের গাড়ি, অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, রসদপত্র এবং আনুষঙ্গিক সমস্ত কিছু। এদের অফিসারদের প্রশিক্ষণ হতো দেরাদুনের ভারতীয় প্রশিক্ষণ কেন্দ্রে। সৈনিকদের ভারতীয় বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ দিত ঢাকার অদূরে সাভারে। প্রধানমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক সম্পাদক জনাব তোফায়েল আহমেদের নিয়ন্ত্রণে পরিচালিত হতো রক্ষী বাহিনী। সামরিক অধিনায়ক ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য কর্নেল নুরুজ্জামান। রক্ষী বাহিনী সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করত। জনসাধারণ ক্রমশ রক্ষী বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগ সরকারের প্রতি বিরূপ হয়ে পড়ে। রক্ষী বাহিনীর সদস্যদের যে কাউকে বিনা বিচারে বন্দী এবং হত্যা করার ক্ষমতা প্রদান, অপরাধীদের দেশের প্রচলিত আইনে বিচার না করে গোপনে হত্যা করার প্রচলন এবং আওয়ামী লীগ বিরোধীদের নির্বিচারে হত্যার নিপীড়নের ফলে আওয়ামী লীগ তথা শেখ মুজিবের ভাবমূর্তি দ্রুত হ্রাস পেতে থাকে। তাছাড়া ভারতীয় বাহিনীর অনুরূপ জলপাই রঙের পোশাক জনগণের মনে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে। তাদের মনে ধারণা জন্মে প্রয়োজনে মৈত্রী চুক্তির আওতায় আওয়ামী সরকার মতলব হাসিল করার জন্য যে কোনো সময় রক্ষী বাহিনীর আবরণে ভারতীয় বাহিনীকে দেশের অভ্যন্তরে ডেকে নিয়ে আসতে পারে। উপযুক্ত কোনো এক সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে সরকার রক্ষী বাহিনীকেই সেনাবাহিনী হিসেবে অধিষ্ঠিত করবে। এ ধরনের কথাও শোনা যাচ্ছিল সরকারের বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক নেতৃবৃন্দের এ ধরনের বৈরী মনোভাব এবং অবহেলায় সেনাবাহিনীর সদস্যরা মনক্ষুণ্ণ হন। একইভাবে দেশের বেসামরিক প্রশাসনিক অবকাঠামোকে দুর্বল করে তোলার জন্য সেখানেও বিভেদ নীতির প্রবর্তন করা হয়। তাজউদ্দিন সরকার উদ্যোগ গ্রহণ করেছিলেন সদ্য মুক্ত বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ভারতীয় আমলাদের সাহায্যে ঢেলে সাজাতে, কিন্তু তার সে প্রচেষ্টা বাঙালি আমলাদের তীব্র বিরোধিতার ফলে কার্যকরী করা সম্ভব হয়নি। পরিণামে বাংলাদেশের বেসামরিক আমলারাও মুজিব সরকারের কাছে গ্রহণযোগ্যতা পাননি। সেনাবাহিনী সদস্যদের মতো তাদেরও সন্দেহের চোখে দেখতে থাকে মুজিব সরকার। এভাবে জাতীয় জীবন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যদের দেশপ্রেমের যথার্থ মূল্যায়ন না করে তাদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছিলেন আওয়ামী লীগ সরকার। বেসামরিক প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় নিয়ন্ত্রণে নেয়ার জন্য আওয়ামী সরকার অভিজ্ঞ আমলাদের বাদ দিয়ে সেই সমস্ত পদে দলীয় লোক নিয়োগের এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী
তাদের দলীয় সমর্থকদের মাঝ থেকে প্রায় ৩০০ তরুণ যুবককে পাঠানো হয় সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর তাদের প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হয়। এদের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস, IMS ক্যাডার। এছাড়া পুরো বেসামরিক প্রশাসনের সর্বময় কর্তা হয়ে ওঠেন শেখ মুজিবের বোনের জামাই জনাব সাইদ হোসেন। জনাব হোসেন ছিলেন একজন সেকশন অফিসার। রাতারাতি পদোন্নতি নিয়ে প্রশাসন পরিচালনার সব ক্ষমতাই অলিখিতভাবে তার হাতে সঁপে দেন শেখ মুজিব। শেখ মুজিবের সমর্থনপুষ্ট জনাব সাইদ হোসেন সমস্ত বেসামরিক প্রশাসন চালাতে থাকেন। ফলে আমলাতন্ত্রের মধ্যেও অবক্ষয় শুরু হয়ে যায়। এটাও ছিল নীল নকশা বাস্তবায়নেরই একটি সূক্ষ্ম চাল। ব্রিগেডিয়ার জিয়াউর রহমান সুপারসিড হলেন। ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অফ স্টাফ বানালেন শেখ মুজিব। বাংলাদেশ সেনাবাহিনী গঠন পর্বের শুরুতে আমি কুমিল্লাতে পোস্টেড হই। কর্নেল জিয়াউর রহমান ছিলেন আমাদের প্রথম ব্রিগেড কমান্ডার। কুমিল্লাতে থাকাকালীন অবস্থায় তিনি ব্রিগেডিয়ার পদে উন্নতি লাভ করেন। জেনারেল ওসমানী তখনও আমাদের কমান্ডার ইন চিফ। তার হেডকোয়ার্টার্স তখন ২৭ নং মিন্টু রোড। অল্প কিছুদিন পর সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি মন্ত্রিসভায় যোগদান করেন। সাধারণ নিয়মে জেনারেল ওসমানীর পর ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকেই আর্মির সিনিয়র মোস্ট অফিসার হিসেবে চিফ অফ আর্মি স্টাফ বানানো উচিত ছিল, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে জিয়াউর রহমানকে তার ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হলো। স্বাধীনতার ঘোষক হওয়ার ফলেই আওয়ামী লীগ সরকার তার প্রতি এ ধরনের অবমাননাকর আচরণ করে তার জুনিয়র ব্রিগেডিয়ার শফিউল্লাহকে আর্মি চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করেন। অস্বাভাবিক এই পদোন্নতির ফলে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের একান্ত বিশ্বস্ত এবং অনুগত তাবেদার হয়ে তাদের খেদমত করতে শুরু করে। আর্মির স্বার্থ ও নিয়ম জলাঞ্জলি দিয়ে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের ইচ্ছা ও স্বার্থকে প্রাধান্য দিতে থাকে। এর ফলেই মুজিব ভক্ত কয়েকজন অফিসারকে উত্তরোত্তর পদোন্নতি দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করা হলো নিয়ম বহির্ভূতভাবে। মুজিব সরকারের এই সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করে আর্মির তরুণ দেশপ্রেমিক অংশ সোচ্চার হয়ে ওঠেন। আর্মিতে উত্তেজনার সৃষ্টি হয়। ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অব স্টাফ পদে নিয়োগ করায় আর্মিতে আশঙ্কাজনক উত্তেজনার সৃষ্টি হয়। শেখ মুজিবুর রহমান সেটা জানতে পেরে আমায় ডেকে পাঠান। ঘনিষ্ঠতার সুবাদে তিনি আমাকে প্রায় ডেকে পাঠাতেন খবরাখবর নিতে। বিশেষ করে সেনাবাহিনীর ভেতরের খবর জানতে চাইতেন তিনি। ৩২ নং ধানমন্ডিতে গিয়েই তার সাথে দেখা করলাম। তিনি জানতে চাইলেন শফিউল্লাহকে সেনাপ্রধান বানানোর সিদ্ধান্তের ফলে সেনাবাহিনীতে কী প্রতিক্রিয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে তাকে জানালাম তার এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমি তাকে বলেছিলাম অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে নিয়োগ না করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন। কারণ এই সিদ্ধান্তে শুধু যে প্রচণ্ড ক্ষোভই সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে তা নয়, সরকার এবং সেনাবাহিনীর মাঝে ভুল বোঝাবুঝিরও সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই তাকে একান্তভাবে দায়ী করেছে জিয়াউর রহমানের প্রতি এই অবিচার করার জন্য। ফলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের কাছে। অবিলম্বে এই ভুলের সংশোধন হওয়া উচিত। আমার বক্তব্য শুনে শেখ মুজিব সেদিন বলেছিলেন কর্নেল ওসমানীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। সিদ্ধান্ত বদলিয়ে এই মুহূর্তে শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ বানানো তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়াবে। তিনি এই জবাব দিয়েছিলেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। তবে তিনি কথা দিয়েছিলেন কিছুদিন পর জিয়াউর রহমানকে চিফ অব স্টাফ বানানোর কথা তিনি পুনর্বিবেচনা করবেন। তার এই বক্তব্য অনেক কারণেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। তবুও আমি তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তাকে পরামর্শ দিয়েছিলাম যতদিন শফিউল্লাহ চিফ থাকেন ততদিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সাধারণ ব্রিগেড কমান্ডার কিংবা চিফ অব স্টাফদের PSO হিসেবে না রেখে উপপ্রধান হিসেবে নিয়োগ করলে সেনাবাহিনীতে যে বিরূপ প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে যাবে। জনাব মুজিব আমাকে কথা দিয়েছিলেন এই ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করে দেখবেন। তিনি আমাকে একই সাথে অনুরোধ করেছিলেন তার এই অভিমত ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে জানাতে এবং সেনাবাহিনীর মধ্যে প্রচার করতে। পরবর্তী সময়ে শেখ মুজিবের নির্দেশে আর্মিতে উইং ডেপুটি চিফ অফ স্টাফ পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউর রহমানকে সেই পদে নিয়োগ করা হয়। এখানে উল্লেখ্য যোগ্য চিফ অফ স্টাফ হিসেবে জনাব শফিউল্লাহর পদমর্যাদাও ছিল মেজর জেনারেল। আমাদের সবার প্রিয় জেনারেল জিয়াউর রহমানের চিফ অফ স্টাফ পদে উন্নতির যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন তার বাস্তবায়নের অপেক্ষায় রইলাম আমরা, আমি এবং ৩২ নং ধানমন্ডি।
ব্যক্তিগত সম্পর্কের কারণে ৩২ নং ধানমন্ডির বাসভবন আমার জন্য ছিল অবারিত দ্বার। যখন ইচ্ছে তখনই আমি সেখানে যেতে পারতাম। যখনই আমি ৩২ নং এ গিয়েছি, সবসময় দেখেছি লোকের ভিড়। সবাই শেখ মুজিবকে ঘিরে রাখছে। কিন্তু কম লোকজনই দেখেছি তার সামনে কোনো প্রশ্নের সঠিক ও সত্য জবাব দিতে। বেশিরভাগ লোকই তোষামত করে যা বললে তিনি খুশি হন সেটাই বলতো। আশ্চর্য হতাম তাদের চাটুকারিতা এবং মোসাহেবিপনায়। দর্শনার্থীরা একথা সে কথার পর সুবিধা মতো নিজের ব্যক্তিগত কাজটি বাগিয়ে নিয়ে কেটে পড়তেন। এটাই ছিল নৈমিত্তিক ব্যাপার। তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন। মুজিব পরিবারের অন্য সবাইও আমাকে এবং আমার স্ত্রী নিম্মিকে খুবই ভালোবাসতো। পাকিস্তান থেকে ফেরার পর ১৯৭২ সালে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। সেই অনুষ্ঠানই ছিল তার বাংলাদেশে আসার পর প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি। পুরো মন্ত্রী পরিষদও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আমি ও আমার পরিবারবর্গ রাজনৈতিকভাবে তার দল ও রাষ্ট্র পরিচালনা করার নীতিকে সমর্থন না করলেও তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য আমি তার কাছে কখনোই যাইনি। যেতাম সত্যকে তার কাছে তুলে ধরার জন্য। ভাবতাম সবাই যেখানে চামচাগিরি করছে সেখানে সাহস করে সত্যকে তার সামনে তুলে ধরলে তিনি নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন এবং এতে করে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তার সুবিধা হবে। তার রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একদিন বেশ রাত করে ধানমন্ডির এক বন্ধুর বাসায় পার্টি থেকে ফিরছিলাম আমি ও নিম্মি। মুষলধারে বৃষ্টি পড়ছে, অল্প দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ইন্টারকন ছেড়ে পুরনো গণভবন মানে বর্তমানে সুগন্ধার কাছাকাছি এসেছি। হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি অতি দ্রুত গতিতে আসছে দেখলাম। দূর থেকেই গাড়ির ভেতর থেকে হই হুল্লোড় আওয়াজ শুনতে পেলাম। কিছু উচ্ছৃঙ্খল তরুণ বেসামাল অবস্থায় হই হুল্লোড় করছিল। গাড়িটিও এগিয়ে আসছিল ঠিকই, একই অবস্থায় এঁকে বেঁকে। নিয়ন্ত্রণহীন গাড়ি থেকে নিজেদের বাঁচাবার জন্য গাড়ি একটু সাইড করতেই গাড়ি স্কিড করে গিয়ে জোরে মুখোমুখি ধাক্কা খেল সামনের ল্যাম্পপোস্টের সাথে। জোরে ধাক্কা লাগায় ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সামনের ব্যানরটাও দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে গেছে। গাড়ি কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না। অন্য গাড়িটি আমাদের অবস্থা দেখে না থেমে আরো দ্রুত বেগে দৃষ্টির বাইরে চলে গেছে। বৃষ্টির প্রচণ্ডতা ক্রমশ বেড়ে চলেছে। রাত অনেক হয়েছে, তার ওপর এমন বৃষ্টি, তাই রাস্তাও একদম ফাঁকা। স্টিয়ারিং এর সাথে মাথা লেগে মাথা ফেটে রক্ত ঝরে পড়ছে আমার কপাল বেয়ে। নিম্মির অবশ্য কিছু হয়নি। আমার রক্ত দেখে ঘাবড়ে গেছে বেচারি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ইঞ্জিনটা একটু নেড়েচেড়ে দেখছিলাম যদি কোনো মতে গাড়িটা স্টার্ট নেয়। না, কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ সাইরেন বাজিয়ে রাষ্ট্রপতির কাফেলা এগিয়ে আসছে দেখতে পেলাম। আমি তখন অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছি গাড়ির পাশে। কাফেলা কাছে আসতেই রাষ্ট্রপতির গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ির জানালার কাচ নামিয়ে স্বয়ং রাষ্ট্রপতি মুখ বের করে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কপালের রক্তক্ষরণ দেখে বুঝতে পারলেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। মুহূর্তেই তিনি তার একজন সহযোগীকে নির্দেশ দিলেন অবিলম্বে গাড়িতে করে আমাকে হাসপাতালে নিয়ে যেতে। তার হুকুমে আমি ও নিম্মি তার কাফেলারই একটি গাড়িতে করে সিএমএইচে পৌঁছালাম। চিকিৎসার পর তার গাড়িতেই বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাসার সবাই উৎকণ্ঠিত অবস্থায় আমাদের জন্য অপেক্ষা করছে। আমার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই ভরকে গিয়েছিল। রাষ্ট্রপতি বাড়ি ফিরেই মালিবাগে আমাদের দুর্ঘটনার খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ফোনে অবশ্য জানানো হয়েছিল অ্যাক্সিডেন্ট তেমন একটা সিরিয়াস নয়, তাই ঘাবড়াবার কোনো কারণ নেই। আব্বাকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাবার সময় আমাদের দেখতে পেয়ে স্বয়ং রাষ্ট্রপতি আমাদের গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন। সবাইকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য বলেছিলাম, ইনজুরি ইজ নট সিরিয়াস অ্যাট অল, অনলি 3 স্টিচেস, দ্যাটস অল। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্য নিম্মি ইজ অ্যাবসলিউটলি আনহার্ট। এই ঘটনার অবতারণা এখানে এর জন্য করা হলো যা থেকে পাঠক বুঝতে পারবেন ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে আমাদের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল। কিন্তু কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়। তাই আমিও পারিনি আপোস করতে। ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী বাকশালী স্বৈরশাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। কর্নেল তাহের ছিলেন একজন দেশপ্রেমিক কমান্ডার। কুমিল্লা ব্রিগেড জনহিতকর কাজে লিপ্ত হয়। আওয়ামী লীগ সেটা অপছন্দ করে। কর্নেল তাহেরকে কমান্ডো থেকে সরিয়ে দেওয়া হয়। জিয়াউর রহমানের জায়গায় ব্রিগেড কমান্ডার হিসেবে পোস্টেড হলেন আমার পূর্ব পরিচিত এবং সুহৃদ কর্নেল তাহের। মুক্তিযুদ্ধের সময় আমরা সর্বদাই যোগাযোগ রাখতাম ঘনিষ্ঠভাবে। তরুণ কর্নেল তাহের ছিলেন অসীম সাহসী একজন বীর মুক্তিযোদ্ধা। সদ্য প্রতিষ্ঠিত সেনাবাহিনীতে অবকাঠামো গড়ে তোলা ছিল অত্যন্ত দুরূহ কাজ। আমাদের প্রয়োজনীয় প্রায় কিছুই নেই তখন। তাই নেই পর্যাপ্ত হাতিয়ার
ইকুইপমেন্ট, পোশাক পরিচ্ছদ, নেই টুপি, বুট, প্রয়োজনীয় রসদপত্র এবং প্রশিক্ষণের সরঞ্জাম। কর্নেল তাহেরের নেতৃত্বে কুমিল্লায় সিদ্ধান্ত নিলাম যুদ্ধ বিধ্বস্ত ক্যান্টনমেন্টকে বাস উপযোগী করে গড়ে তোলার সাথে সাথে আমাদের অপারেশন এরিয়াতে গিয়ে পুনর্গঠন কাজে জনগণকে আমরা সাধ্য অনুযায়ী সাহায্য করব। রাস্তাঘাট মেরামত, ব্রিজ কালভার্ট ঠিক করা, বাড়িঘর তৈরির কাজে সাহায্য করা হবে। হেলথ সার্ভিস, ধ্বংসপ্রাপ্ত স্কুল কলেজগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা প্রভৃতি কাজে আমরা স্থানীয় জনগণের প্রচেষ্টায় সাহায্য করব কাঁধে কাঁধ মিলিয়ে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উদ্বুদ্ধ করেছিল এই ধরনের উদ্যোগ নিতে। আমাদের এই উদ্যোগে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছিল জনগণ। এই ধরনের কর্মতৎপরতায় আমরা জনগণের মনে এই ধারণা জন্মাতে সক্ষম হয়েছিলাম যে শোষণমূলক পাক বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে মূল্যবোধ ও চারিত্রিক ব্যতিক্রম রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সেবায় নিবেদিত প্রাণ এবং দেশপ্রেমিক। জনগণকে শোষণ এবং নির্যাতন করার জন্য এই সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। সেনাবাহিনীর জনপ্রিয়তাই শুধু যে বেড়ে গিয়েছিল আমাদের তৎপরতায় তাই নয়, আমাদের সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠেছিল এক বিশ্বাসযোগ্য নির্ভরশীলতা। আমাদের এই ধরনের গঠনমূলক তৎপরতার সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল দেশের সর্বত্র। আমাদের সাফল্য এবং ইতিবাচক দিকগুলো অন্যান্য ফরমেশনের দেশপ্রেমিক সচেতন অংশের মাঝে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল, যার ফলে অন্যান্য জায়গায় বিভিন্ন ইউনিটের সদস্যরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল। এই ধরনের গণমুখী ভূমিকা পালনের জন্য অল্প কিছুদিনের মধ্যেই শাসক মহল এমনকি সেনাবাহিনীর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও আতঙ্কিত হয়ে ওঠে। জনগণের সাথে সেনাবাহিনীর এই ধরনের সুসম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠাকে তারা তাদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ জুড়ে তখন ব্যাপক রিলিফ তৎপরতা চলছিল। রিলিফ বিতরণের ক্ষেত্রে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অসাধুতার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত লোকজনেরা রিলিফ পাচ্ছিল না। আমরা আমাদের অধীনস্থ এলাকায় রিলিফ বিতরণের ব্যাপারে সব রকম দুর্নীতির বিরুদ্ধে হস্তক্ষেপ করার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ঠিকমতো রিলিফ সামগ্রী পান। এতে বিশেষভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বার্থে আঘাত লাগে, ফলে তারা আমাদের বিরুদ্ধে ভীষণভাবে চটে যান। এরই ফলে পার্টি প্রধান শেখ মুজিব জেনারেল শফিউল্লাহর মাধ্যমে এক আদেশ জারি করে আমাদের গণমুখী সমস্ত তৎপরতা বন্ধ করে দেন। আদেশের সপক্ষে যুক্তি হিসেবে প্রচার চালানো হয় সেনাবাহিনী সেবামূলক প্রতিষ্ঠান নয়। কুখ্যাত আত্রাই অপারেশন। শেখ মুজিব তার অনুগত আস্থাভাজন কর্নেল সাফায়াত জামিলকে আত্রাই ও পাবনা অঞ্চলের সরকার বিরোধী আন্দোলন নির্মূল করার জন্য নিয়োগ করেন। 1972 সালের মাঝামাঝি জনাব ওহিদুর রহমান ও টিপু বিশ্বাসের নেতৃত্বে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা আত্রাই, পাবনা, রাজবাড়ী জেলার কিছু কিছু জায়গায় বেশ তৎপর হয়ে উঠেছিল। শেখ মুজিব তাদের দমন করার জন্য তার বিশেষ প্রিয়ভাজন কর্নেল সাফায়াত জামিলকে তৎকালীন রংপুরের ব্রিগেড কমান্ডার হুকুম দিলেন তাদের নির্মূল করার জন্য। নেতার ব্যক্তিগত অনুকম্পা লাভের জন্য কর্নেল সাফায়েত জামিল অন্ধের মতোই আত্রাই অপারেশনে ঝাঁপিয়ে পড়লেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে ওই সমস্ত এলাকা থেকে সমর্থ ছেলে মেয়েদের ধরে এনে কোনো রকম তদন্ত এবং বিচার ছাড়াই তাদের মেরে ফেলার এক জঘন্য খেলায় মেতে উঠলেন তিনি। তার এই অন্যায় তৎপরতার বিরোধিতা করে তারই ব্রিগেড মেজর ক্যাপ্টেন নূর চৌধুরী সাফায়েত জামিলকে স্টাফ অফিসার হিসেবে নূর বোঝাতে চেষ্টা করেছিলেন যে শেখ সাহেবের প্রতি তার অন্ধ আনুগত্য থাকলেও এভাবে ব্যক্তি স্বার্থে নিষ্ঠুরের মতো ছেলে মেয়েদের মেরে ফেলা অন্যায় এবং অযৌক্তিক। এই ধরনের পাশবিকতার জন্য নিজের বিবেকের কাছেই তিনি একদিন দায়ী হয়ে পড়বেন। অযৌক্তিক এই হত্যাযজ্ঞের ভাগিদার হওয়া ক্যাপ্টেন নূরের পক্ষে সম্ভব ছিল না। ক্যাপ্টেন নূরের এই পরামর্শ সেদিন কর্নেল সাফায়েত জামিল গ্রহণ করেননি। ফলে ক্যাপ্টেন নূর বাধ্য হয়ে নিজের উদ্যোগেই হেডকোয়ার্টার্সে পোস্টিং নিয়ে ঢাকায় চলে আসে। আত্রাই অপারেশনের সাফল্যের জন্য শেখ মুজিব পুরস্কার স্বরূপ কর্নেল সাফায়েতকে পরে ঢাকার ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। সামরিক বাহিনীর অফিসার ও সদস্যদের বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অনুগত রাখার নীতি গ্রহণ করে মুজিব সরকার। এমনকি জনপ্রিয় অনেক সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর প্রদান এবং বিদেশের দূতাবাসে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার। সেনা পরিষদ। সেনাবাহিনীর কিছু সমমনা সদস্য সেনা পরিষদ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত সব অফিসারদের ইতিমধ্যে সেনাবাহিনীতে পুনর্বাসন করা হয়। শেখ মুজিবুর রহমানের বিশেষ আস্থাভাজন এ সমস্ত অফিসারদের একটি অংশ শেখ সাহেবের চোখ ও কান হিসেবে সেনাবাহিনীর উপর নজর রাখছিল। প্রভাবশালী এই মহলটির করুণা পেয়ে ব্যক্তিস্বার্থ এগিয়ে নেবার জন্য তাদের দালালি করতে তখন অনেকেই নীতি বিসর্জন দিয়ে তাদের এজেন্ট হয়ে যান। এদের মাধ্যমে সেনাবাহিনীর সব খবরাখবর শেখ মুজিবের কান অবধি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই সময় এদের চোখে ধুলা দিয়ে আমরা কিছু তরুণ অফিসার
উদ্যোগ নেই ব্যক্তিগত যোগাযোগ এবং মত বিনিময়ের মাধ্যমে সচেতন দেশপ্রেমিক এবং সমমনা ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অঘোষিত সংগঠন গড়ে তোলার। প্রতিষ্ঠিত হয় সেনা পরিষদ। সেনা পরিষদ সরকারের প্রতিটি নীতি ও পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সজাগ থাকত। প্রতিটি পদক্ষেপ এবং ইস্যুর চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় পরিসরে এবং সামরিক বাহিনীর উপর এ সমস্ত নীতি পদক্ষেপের প্রভাব এবং প্রতিক্রিয়া কি হবে অথবা হতে পারে সেই বিষয়ে অধীনস্থ সৈনিকদের বুঝিয়ে বলা হতো সেনা পরিষদের তরফ থেকে। সৈনিকদের সচেতনতার মান বাড়িয়ে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা। সরকারি নীতি ও কার্যক্রম সম্পর্কে দৃষ্টি রাখা ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তা ভাবনা করত সেনা পরিষদ। কি হচ্ছে, কি হওয়া উচিত, কি উচিত নয়, বিভিন্ন জাতীয় সমস্যা এবং সম্ভাব্য সমাধান প্রভৃতি বিষয়ে নিয়মিত আলোচনা করা হতো সেনা পরিষদের স্টাডি সার্কেলগুলোতে। সবকিছুই করা হতো অতি সতর্কতার সাথে, গোপনে। বেসামরিক আমলা, ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী মহলের দেশপ্রেমিক সচেতন সদস্যদের সাথে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সূত্রে যোগাযোগ রক্ষা করে মত বিনিময় করতেন সেনা পরিষদের ভারপ্রাপ্ত সদস্যরা। এমনকি আওয়ামী লীগ নেতৃত্বের বিভিন্ন স্তরের অনেকের সাথেও যোগাযোগ ছিল সেনা পরিষদের। আন্তরিকভাবে, নিয়মিতভাবে খবরাখবর আদান প্রদান এবং খোলামেলা মত বিনিময়ের ফলে ক্ষেত্র বিশেষে অনেকের সাথে সেনা পরিষদের সদস্যদের সম্পর্ক নিবিড় হয়ে ওঠে। সেনাবাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও সেনা পরিষদের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হন। অনেকের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব গড়ে ওঠে। আলোচনাকালে অনেকেই মত পোষণ করেন জাতির এই ক্রান্তি লগ্নে জনগণকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বাঁচাবার সংগ্রামে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে অগ্রণী হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই। তাদের এই ধরনের বক্তব্যের জবাবে সেনা পরিষদের তরফ থেকে বলা হতো, মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের মুক্তির সংগ্রামকে এগিয়ে নেবার জন্য কিছু করণীয় থাকলে সে দায়িত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে পালন করতে প্রস্তুত রয়েছে সেনা পরিষদ। তবে সেনা পরিষদের যে কোনো ভূমিকাই হবে সহায়ক শক্তি হিসেবে সংগ্রামকে এগিয়ে নেবার লক্ষ্যে, নিজেদের ক্ষমতা দখলের জন্য নয়। তৃতীয় বিশ্বে রাজনীতিবিদদের ব্যর্থতা কিংবা সামাজিক অস্থিরতার সুযোগ সেনাবাহিনীর ক্ষমতার দখল এবং রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার ফলে কোনো দেশেই গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি, প্রতিষ্ঠিত হয়নি মানবিক অধিকার। একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব সার্বিক আর্থসামাজিক মুক্তি অর্জন, আর এই প্রক্রিয়ায় নেতৃত্বের দায়িত্ব অবশ্যই নিতে হবে পরীক্ষিত দেশপ্রেমিক প্রগতিশীল রাজনীতিবিদদের। এটাই ছিল সেনা পরিষদের দৃঢ় বিশ্বাস। এই সম্পর্কে মেজর রফিক পিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন ও গণতন্ত্রের সংকটে লিখেছেন, সমসাময়িক ইতিহাসে কম্বোডিয়া, গণচীন, কিউবা, ভিয়েতনাম তথা সর্বত্র মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন হবার পর ক্ষমতা দখল করেছে। শুধু বাংলাদেশেই ঘটেছে এর ব্যতিক্রম। মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্ত হওয়ার পর অস্ত্র সমর্পণ করেছে রাজনৈতিক নেতাদের হাতে। দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করেনি। মুক্তিযুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী অফিসার সৈনিকরা স্বাভাবিকভাবেই দেশের দারিদ্রতা, অর্থনৈতিক অবক্ষয়, দুর্নীতি দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকরা সরকার পরিচালনার মতো একটি দুরূহ রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকে। মেজর ডালিম, মেজর পাশা, মেজর বজলুল হুদা, মেজর শাহরিয়ার তখন কুমিল্লা সেনানিবাসে চাকরিরত ছিলেন। এরা প্রায়ই অবসর সময়ে মিলিত হতেন এবং দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের দুর্নীতিবাজ লোকদের নিয়ে সরকার পরিচালনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতেন। এভাবে অসন্তোষ দানা বাঁধতে থাকে। 1972 সালে কুমিল্লা সেনানিবাসে কর্নেল তাহের ও ঢাকা সেনানিবাসে কর্নেল জিয়াউদ্দিন প্রতি সপ্তাহে স্টাডি পিরিয়ডের নামে অফিসারদের সমবেত করে দেশের রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা সম্পর্কে তরুণ অফিসারদের সঙ্গে সমালোচনায় লিপ্ত হতেন। কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ সাপ্তাহিক হলিডেতে ছাপিয়ে পদত্যাগ করেন। কর্নেল তাহেরকেও পদত্যাগে বাধ্য করা হয়। অ্যান্টি স্মাগলিং এবং অপারেশন ফুড থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেয় সেনা সদস্যদের মাঝে। সবাই এই সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন, ঢাকা ব্রিগেড কমান্ডার, অভিমত প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয়। সরাসরিভাবে সরকারকে বিরোধিতা করাও সম্ভব নয়। তাই সরকারি অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম। তার অভিব্যক্তিতে প্রচ্ছন্ন ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন। তার অভিমতের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তিসম্পন্ন।
সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনে গতিশীলতা সৃষ্টি করেই। মূলত এই দায়িত্ব পালনের ভার দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের উপর। তবে আমরাও সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো যদি নিজেদের সংগঠিত করতে পারি। ১৯৭২ সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, "Independence has become an agony for the people of this country. Stand on the street and you see purposeless, spiritless, a lifeless face going through the mechanic of life. Generally, after a liberation war, the new spirit carries through and the country builds itself out of nothing. In Bangladesh, the story of simply other way round. The whole of Bangladesh is either begging or signing sad song or shouting without awareness. The hungry and poor are totally lost. The country is on the verge of falling into the abyss." নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, "উই ফট উইদাউট হিম অ্যান্ড ওন, ইফ নিড বি উই উইল ফাইট এগেইন উইদাউট হিম।" শেখ মুজিবুর রহমান সে সময় লন্ডনে গলব্লাডারের অপারেশনের পর সুইজারল্যান্ডে এক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন। কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে আসেন। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরোধিতা করতে, আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা। তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রমাদ গুনলেন আর্মি চিফ শফিউল্লাহ। তিনি জিয়াউদ্দিনকে হাতে পায়ে ধরে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে, বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ ও সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে কোনো প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি। শেখ মুজিব দেশে ফিরে বিস্ফোরমুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞাসা করেন কি করে অবস্থার সামাল দেয়া যায়। শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জওয়ানদের মধ্যে আরো বেড়ে গেছে। এই অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। শেখ মুজিব তার মৌলিক বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন। তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে। গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ। প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে সেলুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব, "তুমি কোন সাহসে এই ধরনের নিবন্ধ ছাপালে? জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান? সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় এই ধরনের লেখা ছাপানো বেআইনি। আমি তোমাকে এই ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাফ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছো।" এক নাগারে বলে গেলেন শেখ মুজিব। সবকিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন। তিনি জবাব দিলেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস। অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। আপনি ঠিকই বলেছিলেন যে চাকুরিতে থাকাকালীন অবস্থায় এই ধরনের লেখা ছাপানো অন্যায়। তাই আমি আমার কমিশনে ইস্তফা দিয়েই আমার নিবন্ধ চেপেছি।" এভাবেই সেদিন শার্দুল সন্তান কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন। তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বোঝাবার জন্য। হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রমুখ অনেকেই কর্নেল জিয়াউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন। জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে। তিনি বলেছিলেন, নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবো না সামান্য চাকরির লোভে। তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকুরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন। এভাবেই
সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন। এই ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয়। এই নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্নেল তাহের জাসদের সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে তাকে বের করে দেবার পরও আমাদের যোগসূত্র ছিন্ন হয়নি কখনো। আমরা আমাদের স্ব অবস্থানে থেকে এই লক্ষ্যে কাজ করে যেতে থাকি। লক্ষ্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীনতার সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা। আমাদের মাঝে আদর্শগত বন্ধন এত সুদৃঢ় ছিল যে আমরা বিশ্বাস করতাম জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সবাই এক হয়ে লড়তে পারবো নির্দ্বিধায়। অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। শেখ মুজিব এবং আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করে, ফলে গোপন রাজনীতি একমাত্র বিকল্প হয়ে ওঠে। 1973 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হলো আওয়ামী লীগ, কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হলো মাত্র। মরিয়া হয়ে উঠলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায়। সরকারি দলের লক্ষ্যহীনতা ও নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দলগুলো এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হলো এক সংকটময় পরিস্থিতির মধ্যে। নিয়মতান্ত্রিক রাজনীতি শাসিত যে কোনো দেশেই কোনো বিশেষ একটি দল দেশের শাসনতন্ত্রকে দলীয় সম্পদ মনে করে না। সেখানে শাসনতন্ত্রের প্রতি অনুগত দুই বা ততোধিক রাজনৈতিক দল থাকে। ক্ষমতার হাত বদল হয় সেই সমস্ত দলগুলোরই মধ্যেই। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়ে প্রশ্নে তারা একে অপরের সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার ভিত্তিতেই নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয়। বাংলাদেশে যেখানে সরকার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখেছে, সেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশ মোটেই সম্ভব নয়। বিরোধী দলগুলো অনৈক্য ও অন্যান্য কারণে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে পারছে না। তাদের উপর নিষ্পেষণ চালিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখানে বিরোধী দলগুলো ভবিষ্যতে কখনো পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারবে কিনা সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই প্রক্রিয়া আওয়ামী লীগকেও নিয়মতান্ত্রিক রাজনীতির দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না। যেভাবে সরকারি দল আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে নিয়মতান্ত্রিক রাজনীতি সব নীতি বিসর্জন দিয়ে নিজের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে, তাতে অদূর ভবিষ্যতেই দেশে প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশের সব দরজা বন্ধ করে দেয়, তখন স্বৈর শাসনের বিরুদ্ধে দানা বেঁধে উঠে রাজনৈতিক গোপন তৎপরতা। রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। রাজনৈতিক বিরোধিতা রূপ নেয় সশস্ত্র সংগ্রামের। 1973 সালের 11ই নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে শেখ মুজিবের ভাষণই এর বড় প্রমাণ। তিনি ওই ভাষণে বলেন, যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, সাধারণ মানুষকে হত্যা করে, তাদের সঙ্গে ডাকাতদের কোনো পার্থক্য নেই। কেউ যদি নিরীহ জনসাধারণকে হত্যা করতে পারে, তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে। বঙ্গবার্তা, 12ই নভেম্বর 1973। ইতিহাসের লিখন যে রাষ্ট্র ও সরকার প্রধানের অস্ত্রের জোরে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করছেন, তার পতনও ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রের মুখেই। ওই একই দিন ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সভাপতি মাওলানা ভাসানী রাজশাহীর এক জনসভায় বলেন, সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা করা শুরু করেছে, তার ফলে এই দেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে। এই অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না। দমননীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না। আইয়ুব খান, ইয়াহিয়া খানের পতন হয়েছে অতীতে। এই ধরনের দমননীতি চলতে থাকলে এই সরকারেরও পতন অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে শিক্ষা নাও, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না। 12ই নভেম্বর 1973। রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্য ছিল একই রকম। সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যে জিনিসটা স্পষ্ট হয়, তা হলো আজকের বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশ আছে, সেটা কেউই স্বীকার করছে না। উভয় পক্ষই একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক রাজনীতিকে রক্ষা ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রী বক্তব্যের দুটি বিষয় এখানে
বিশেষভাবে প্রাণিধানযোগ্য। প্রথমত, তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, সেই সমস্ত ডাকাতদের গুলি করে হত্যা করার অধিকারও রয়েছে তার বলে দাবি করেছেন। বিরোধী কর্মীদের চোর, ডাকাত, দেশদ্রোহী, ক্রিমিনাল আখ্যা দেওয়ার রেওয়াজ 1947 থেকেই শুরু হয়েছিল। 1950 সালে নুরুল আমিন বিরোধী দলের নেতৃবৃন্দকে ডাকাত দলের সর্দার বলে আখ্যায়িত করেছিল। রাজশাহীর ছাপড়া ওয়ার্ডে নাচল বিদ্রোহের রাজবন্দীদের গুলি করে মারা এবং ইলা মিত্রকে পুলিশ কর্তৃক ধর্ষণকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিল। 1970 সালে যখন রাজবন্দীদের মুক্তির জোর দাবি উঠেছিল পূর্ব পাকিস্তানে, তখন স্বৈরাচারী ইয়াহিয়া খানও পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছিল নুরুল আমিন এবং ইয়াহিয়া খানের দোসররাই ছিল প্রকৃত ক্রিমিনাল। বিরোধী পক্ষকে চোর, ডাকাত ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফল কি দাঁড়ায় সেটা বর্তমান প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়। পাকিস্তানের রাজনীতিতে এই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে প্রচুর, কিন্তু দীর্ঘদিনের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমানের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে চোর, ডাকাত আখ্যা দিয়ে দেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পথ যে সুগম করছেন না সেটা বলাই বাহুল্য। বর্তমানে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিরাজমান, সেই অবস্থায় সরকার এবং বিরোধী দলসমূহ যে দাবি করছে তাতে নিয়মতান্ত্রিক রাজনীতির অবক্ষয় অবধারিত।